কোটা সংস্কার আন্দোলন শুরু থেকে ঠিক আজকের দিন পর্যন্ত এই আন্দোলনে অনেক স্টুডেন্ট প্রাণ হারিয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। তার সাথে সাথে অনেক সাধারণ জনগণও কিন্তু প্রাণ হারিয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে, গণগ্রেপ্তার চালানো হচ্ছে। সব কিছু করে এই আন্দোলনটাকে কিছুটা দমিয়ে রাখা হয়েছে। কিন্তু মানুষের মনে যে ঘৃণা, মানুষের মনে যে আক্রোশ, সে আক্রোশটা কখনো কি হত্যা করা গিয়েছে কিনা? বাংলাদেশের মাটি রক্তে রঞ্জিত হয়েছে, বেপরোয়া হয়েছে পুলিশ প্রশাসন, এবং এর পাশাপাশি বেপরোয়া হয়েছে বিজিবি, এবং আমরা দেখেছি আর্মিও এখানে অনেক বেশি ভূমিকা রেখেছে। সব মিলিয়ে আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতি আওয়ামী লীগের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয় বিএনপি কিংবা জামাতের উপরে। কিন্তু শুরু থেকে যদি কোটা সংস্কার আন্দোলনটাকে যদি আপনি একবার দেখেন, বিশেষ করে আজ থেকে 10 দিন কিংবা 12 দিন আগে, কোটা সংস্কার আন্দোলন কিন্তু শান্তিপূর্ণ একটা আন্দোলন ছিল, এবং এই আন্দোলনে কিন্তু আওয়ামী লীগের অনেক, ছাত্রলীগের অনেক স্টুডেন্টও জড়িত ছিল, এবং আওয়ামী লীগও এই কোটা সংস্কার আন্দোলনের অনেক বড় বড় নেতারাও সমর্থন করেছিল। বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী বিশিষ্ট জনেরাও এই কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করেছিল। কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন হঠাৎ করে এমন কি হয়ে গেল যে আজকের একটা পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকারকে পড়তে হবে? কোটা সংস্কার আন্দোলন যে একটা বেগবান একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাবে, এবং এই আন্দোলন যে একটা সহিংসতার রূপ দিবে, সেটা কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা সরকারকে অনেক আগে থেকে ইঙ্গিত দিয়েছিল। কিন্তু সরকার এই ক্ষেত্রে অনেক বেশি পাত্তা দেয়নি, কারণ সরকারের গাম্ভীর্য কিংবা অহংকার, যেটা বলি না কেন, এই অহংকারের কারণে সরকার দলীয় যে লোক, বিশেষ করে কাদের সাহেবের যে ধরনের উস্কানিমূলক কথা, এবং এই আন্দোলনটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার যে একটা প্রয়াস, এবং যেটা বলেছে যে আমাদের ছাত্রলীগ এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, কিংবা এর পাশাপাশি যে এর পরবর্তীতে যে পাড়া মহল্লায় ওয়ার্ডে সবাইকে প্রস্তুত থাকতে বলা, এই যে উস্কানি, এই উস্কানি একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এবং প্রধানমন্ত্রী সাইদ হত্যার ওই দিনও একটা সুস্পষ্ট বার্তা দিতে পারেনি, এবং এর আগে সাইদকে হত্যা করার ওই দিন 6-7 জন হত্যা হওয়ার আগের দিনও প্রধানমন্ত্রী এটাকে আদালতে মীমাংসা হওয়ার, আদালতে এটাকে পরিপূর্ণ সমাধানের একটা জায়গায় ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য শেষ করেছেন। যেমনটা উনি কোটা সংস্কার আন্দোলন নিয়ে এখন উদ্বিগ্ন, তখন যদি উনি আরেকটু নমনীয় হয়ে কথা বলতেন, হয়তো আজকে কোটা সংস্কার আন্দোলনটা আজকের এই পর্যায়ে আসতো না। আপনি এতগুলো ভুল করলেন, গোয়েন্দা সংস্থার কিংবা আপনি কারো কথা শুনলেন না। আপনার এমপি মন্ত্রীরা বেপরোয়াভাবে কথা বলল, বেফাঁস কথা বলল, এবং ছাত্রলীগ লেলিয়ে দিয়ে সাধারণ স্টুডেন্টের উপর আপনি আক্রমণ করলেন, পুলিশ লাগিয়ে মানুষকে হত্যা করলেন, এবং সব কিছু আপনারাই করলেন। আর জনগণ যখন কথা বলতে চাইবে, যখন মানুষ এখন কথা বলবে, তখন তারা রাজাকার, দেশদ্রোহী কিংবা দালাল, কিংবা তারা এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যেটাই বলি না কেন, আজকের যে কোটা সংস্কার আন্দোলনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আওয়ামী লীগের নিজেদের তৈরি করা সৃষ্টি। এটা আপনি যদি একজন আওয়ামী লীগের একেবারে খাঁটি কট্টর আওয়ামী লীগ পন্থীও হন, তারপরেও আপনি এই দায় কখনো আপনি এড়াতে পারেন না, এবং আপনি এটাকে সমর্থন করতে পারেন না। তাহলে আজকে যে কোটা সংস্কার আন্দোলন হলো, এই যে এখন কিছুটা দমন পীড়ন করা হচ্ছে, এখন কিছুটা শান্ত রাখা হচ্ছে পরিস্থিতি, এটা আসলে ভবিষ্যতে কোন দিকে মন নিতে পারে? আমরা যেটা দেখিনি, বিশেষ করে বাংলাদেশের যারা আমার ভিডিও দেখছেন, যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আপনারা কখনো বিদেশে কি হচ্ছে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিরা কি করছে, সেটা আমরা কেউ দেখিনি, যেটা আমাদের দেখার সুযোগ হয়েছে। প্রত্যেকটা দেশে, ইউরোপের প্রত্যেকটা দেশে প্রায় এটা নিয়ে আন্দোলন হয়েছে, এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে জাতিসংঘের গুরুত্বপূর্ণ জায়গাতে এগুলো নিয়ে কথা হয়েছে, এবং বিভিন্ন প্রমাণপত্র সহ এই ফুটেজগুলো, এই প্রমাণগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং স্টুডেন্ট সরগম হয়েছে, স্টুডেন্ট অনেক বেশি আন্দোলিত হয়েছে, মানুষ অনেক বেশি ডেমনস্ট্রেশন করেছে, এবং এই কয়েকদিনে সরকারের যত কৃতিকর্ম, যত আমলনামা, সেটা বিদেশের বসবাসরত বাংলাদেশিরা সেটা বিভিন্ন সংস্থার কাছে পৌঁছে দিয়েছে। যেটা আমরা যেটা অমিতাভ গোর একটা টুইটে আমরা যেটা দেখি, 150-রও বেশি বিশিষ্টজন, ইন্টারন্যাশনালি বিশিষ্টজন, সেটা মানবাধিকার হাই কমিশনারের প্রতি তারা একটা লেখা দিয়েছে স্বাক্ষরিত,
এবং তারা এটা বিভিন্ন বাংলাদেশের যে পরিস্থিতি তারা তুলে ধরেছে। শুধু এটা নয়, জাতিসংঘের ইউএন লেখা গাড়ি ব্যবহার করে জাতিসংঘের একটা দৃষ্টি এখানে রাখা, জাতিসংঘ জবাবদিহিতার আওতায় আনা, এমন এমনকি এই যে এই পরিস্থিতিগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে ইন্ডিয়ার মতো দেশে, ইন্ডিয়ার কলকাতাতে ছাত্রদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে, ছাত্ররা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, পৃথিবীর সব দেশে, প্রায় সব দেশে এটা নিয়ে অনেক বেশি সরগম, অনেক বেশি আন্দোলন হয়েছে, কথা হচ্ছে, এবং সরকারের প্রতি বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করা। জার্মানির মতো গুরুত্বপূর্ণ দেশ, পৃথিবীর অন্যতম দেশগুলো কিন্তু এটা নিয়ে তাদের গণমাধ্যমগুলো অনেক বেশি সজাগ হয়েছে। ডয়েচে ভেলে থেকে শুরু করে জার্মানির শীর্ষস্থানীয় গণমাধ্যম, ফ্রান্সের শীর্ষস্থানীয় গণমাধ্যম এটা নিয়ে নিউজ করেছে। আল জাজিরা থেকে শুরু করে, বিবিসি থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ গণমাধ্যমে এই কথাগুলো উঠে এসেছে। সরকারের প্রতি মানুষের ঘৃণা স্তরে স্তরে জমা হয়েছে। আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে কি কোটা সংস্কার আন্দোলন, নাকি এর পিছনে সরকারের প্রতি মানুষের, জনগণের আক্ষেপ আছে, জনগণের আক্রোশ আছে, কিংবা জনগণের একটা জায়গায় সরকারের প্রতি অবিশ্বাস আছে, সে জায়গাটা থেকে, এই ঘৃণা থেকে এই জায়গাটা তৈরি হচ্ছে। গত 2-3 নির্বাচন আমরা যেটা দেখি, বিশেষ করে গত নির্বাচনে বা 18 নির্বাচনে সরকার যে হারে সরকার দলীয় লোকগুলোকে, আমি যদি এখানে একটু স্পষ্ট করে, সরকার শুধুমাত্র যে বিরোধী দলকে দমন করে নাই, বিরোধী দলকে শুধু অবহেলা করে না, সরকার নিজের দলীয় লোকগুলোকেও কিন্তু অবহেলা করেছে। গত 2-3 বছরে আমি তৃণমূলের রাজনীতির সাথে অনেক বেশি পরিমাণ জড়িত, এবং তৃণমূল রাজনীতিকে অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, গবেষণা করার সুযোগ হয়েছে। এবং তৃণমূলে বিশেষ করে আমি যদি আমাদের লোকাল চট্টগ্রাম কিংবা সন্দ্বীপের এরিয়াটাকে যদি বলি, সন্দ্বীপের অনেক বেশি ডেডিকেটেড নেতা, বিশেষ করে যারা যখন বিএনপি ক্ষমতায় ছিল, তারা যখন অনেক বেশি পরিমাণ অত্যাচারিত হয়েছিল, বা তারা অনেক বেশি পরিমাণ কষ্টে ছিল, যারা একটা জায়গায় আওয়ামী লীগকে আঁকড়ে ধরে রেখেছে, সেই মানুষগুলো অনেক বেশি বঞ্চিত, লাঞ্ছিত হয়েছে। এবং আমাদের বিশেষ করে সন্দ্বীপের কথা যদি আমি একটু উদাহরণ টানি, তারপর হয়তো পুরো বাংলাদেশের চিত্র একই রকম। সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যানের কথা বলে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়ে যাচ্ছে, উপজেলা চেয়ারম্যান হয়ে যাচ্ছে, উপজেলা ভাইস চেয়ারম্যান হয়ে যাচ্ছে। এবং এক এক যেটা হচ্ছে, একটা হচ্ছে যে আওয়ামী লীগ শেখ হাসিনার একটা কেন্দ্রীয় ক্ষমতার দ্বারা পুরো বাংলাদেশ নিয়ন্ত্রিত, ঠিক প্রত্যেকটা সাংসদীয় আসনে সংসদ দিয়ে ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে, এবং ওখানে কিন্তু সংসদ কিন্তু এমপির কথা বাহিরে কোনো কথা বলা হচ্ছে না, এবং মানুষ কথা বলতে পারছে না। তাহলে এটা শুধুমাত্র যে আমাদের সন্দ্বীপে তা নয়, এটা কিন্তু চট্টগ্রাম কিংবা বাংলাদেশের প্রায় সংসদীয় আসনে কিন্তু এই ধরনের বিষয়গুলো হচ্ছে। যারা ডেডিকেটেড নেতা, তাদেরকে অনেক বেশি উপেক্ষিত রাখা হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে। তারা অনেক অনেক আওয়ামী লীগের ত্যাগী নেতা, তৃণমূলের অনেক সংগ্রামী নেতা, যারা কিন্তু এই সরকারের আমলেও তারা গড়ে থাকতে পারছে না। বিশেষ করে সন্দ্বীপের নির্বাচনে, গত নির্বাচনের পর আমি দেখেছি 200-রও বেশি আওয়ামী লীগের ডেডিকেট নেতারা কিন্তু এখনো সন্দ্বীপে যেতে পারছে না, তারা সন্দ্বীপে যাওয়ার সুযোগ হচ্ছে না। এই যে সন্দ্বীপের কথা, এই সন্দ্বীপের কথা টেনে আমি যদি বলে রাখি, পুরো বাংলাদেশের চিত্রটাই একই রকম। আওয়ামী লীগের যারা ডেডিকেটেড নেতা, যারা তৃণমূলের নেতা, তারা অনেক বেশি বঞ্চিত, লাঞ্ছিত হয়েছে যারা নব্য আওয়ামী লীগের কাছে। তাদের এই ক্ষোভটা এই সরকারের প্রতি, তারা কিন্তু হয়তো তারা আওয়ামী লীগ করে, কিন্তু তাদের ক্ষোভটা রয়ে গেছে। তাদের এই ক্ষোভ দেখে দেখে সাধারণ জনগণের ক্ষোভ আরো বেশি তীব্র হয়েছে। যখন তারা নিজের দলের মানুষের প্রতি অবিচার করেছে, তখন সাধারণ জনগণ তাদের প্রতি অনেক বেশি পরিমাণ আরো সাধারণ জনগণের প্রতি তারা অনেক বেশি আরো আক্রোশ বা অত্যাচার করেছে। এবং এই আক্রোশটা একটা জায়গায় ঘনীভূত হয়ে সরকারের প্রতি মানুষের যে ঘৃণা, সেই ঘৃণাটা এই আন্দোলনের মধ্য দিয়ে বের হয়েছে। এবং এটা চলমান থাকবে, যেটা বরাবরই বলি, 15 বছর সরকার ক্ষমতায় ছিল, সরকার অনেক কিছু করতে পারেনি, সরকার মানুষের মনে জয় করতে পারেনি, সরকার তৃণমূলকে মূল্যায়ন করতে পারেনি, সরকার মানুষের যে চাওয়া, যে পাওয়া, সেই পাওয়াগুলোকে সরকার দেখেনি, যার কারণে সরকারের আজকের এই এই জায়গাটা। কিন্তু তাই বলে কি সরকার কি আসলে টিকে যাবে আগামী দিনগুলোতে? পৃথিবীর কোনো স্বৈরশাসক, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী এখন যে দেশ চালাচ্ছে, সেটা স্বৈরশাসনের, স্বৈরতন্ত্রের যে একটা কাঠামো, ওই কাঠামোর পরিপূর্ণ 100% ওভার ক্রস করে গেছে, যেটা আপনি বিভিন্ন বৈশিষ্ট্য থেকে যদি অ্যানালাইসিস করেন। এবং সেই জায়গাটা থেকে পৃথিবীর কোনো স্বৈরশাসক কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও তারা আজীবন ক্ষমতা থাকতে পারেনি, একদিন না একদিন পতন হয়েছে। সুতরাং সরকারের হয়তো পতন হবে, হয়তো সরকার খুব বাজেভাবে তাদের অবস্থান ত্যাগ করবে, তারপরও সরকার কখনো এটা উপলব্ধি করেনি যে
আমাদের এত ক্ষমতা আছে, এত কিছু থাকার পরও আমরা জনগণের কাছে যাই, জনগণের পাশে দাঁড়াই এবং আমাদের যারা ত্যাগী নেতা, যারা আমাদের জন্য কাজ করছে তাদেরকে আমরা মূল্যায়ন করি, সেই জিনিসটা কখনো সরকার করেনি। সরকার যেমন সরকার দলীয় যারা নব্যলীগ যেমন জামাত বিএনপির উপরে টর্চার করেছে, ঠিক একই রকমভাবে তারা তার চেয়ে বেশি পরিমাণ তাদের যারা ডেডিকেটেড নেতা তাদের উপর টর্চার করেছে। এই যে আজকে যে পরিস্থিতি, এখন যখন আন্দোলন যখন আসলো তখন কিন্তু প্রশাসন এটাকে নিয়ন্ত্রণ করেছে, পুলিশ প্রশাসন বাহিনী নিয়ন্ত্রণ করেছে, কিন্তু যারা নব্য, যারা সুবিধা পেয়েছে সরকার থেকে, তারা কিন্তু কেউ মাঠে ছিল না এবং তাদেরকে মাঠেও পাবেন না। যারা কথা বলছে সোশ্যাল মিডিয়াতে কিংবা বিভিন্ন জায়গাতে, তারা সবাই কিন্তু ডেডিকেটেড বঞ্চিত আওয়ামী লীগের নেতা। সবাই সবকিছু যেটা ছাড়িয়ে সরকার আজকে একটা ইন্টারন্যাশনাল চাপে আছে, সরকার আজকে একটি জায়গায় আছে যে জায়গাটা সরকার নিজেই বুঝতে পারছে সরকারের আসলে যে অবস্থান, সেই অবস্থানটা বিভিন্ন দিক থেকে। এখানে আমি একটু যদি বলে রাখি, সেটা হচ্ছে যে বিএনপির সুবিধাটা কোথায় আসলে, বিএনপি কেন এই আন্দোলনে সরাসরি তারা সম্পৃক্ত ছিল না, বা তারা এখানে কি কূটকৌশল অবলম্বন করেছে। আমি বিএনপিকে অপরিপক্ক ডিসিশন নেওয়ার জায়গা থেকে যদি দেখি, এখানে বিএনপি পরিপূর্ণ একটা পরিপক্ক জায়গায় ডিল করেছে। বিএনপি যে আমাদের জায়গাটা দেখেছে, যেটা রাজনীতি ভাষায় আমি এটাকে 100% যেটা বলবো, বিএনপি অনেক ক্ষেত্রে এটাকে অনেক সুন্দরভাবে ওভারকাম করেছে। এবং বিএনপির একটা জায়গা ছিল যে আন্দোলন হচ্ছে জন আক্রোশ, সরকারের প্রতি একটা ঘৃণা, এই ঘৃণাটা দরকার ছিল। বিশেষ করে সরকার যদি ক্ষমতায় কখনো যায়, কিন্তু সরকার খুব লং টাইম হয়তো ক্ষমতায় আসতে পারবে না জন আক্রোশ, জনগণের ঘৃণার কারণে। 15 বছরে যে একটা জেনারেশন সরকারের সমর্থন করতো, সরকারকে দেখেছে, সে জেনারেশন সরকারকে কিন্তু প্রচুর পরিমাণে ঘৃণা করবে। এবং এই জায়গাটা হচ্ছে বিএনপির খুব গুরুত্বপূর্ণ অ্যাসেট, এবং বিএনপি সেটা অর্জন করতে পেরেছে। বিএনপি হয়তো পরবর্তী আন্দোলন নামবে, কিংবা বিএনপি এখন হয়তো সর্বাত্মক এক দফার দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে, এবং সেটা হয়তো বিএনপি ফলপ্রসূ করবে আগামীতে। কিন্তু বিএনপি এখন যে জায়গায় আছে, জামাত যে জায়গায় আছে, তারা একবারে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, যেমনটা তাদেরকে হয়তো গড গিভ একটা সুবিধা দিয়ে দিয়েছে কোটা আন্দোলন। এবং এই কোটা আন্দোলনের তারা যেভাবে ডিল করেছে এখন পর্যন্ত, আমি এটা মনে করি তারা অনেক বেশি পরিপক্কতার পরিচয় দিয়েছে। এবং আগামী দিনগুলোতে তারা যে সরকার বিরোধী যে আক্রোশ, এই আক্রোশ বা ঘৃণা, এই ঘৃণাটাকে তারা পুঁজি করে তারা হয়তো ভালো রাজনীতি করলে হয়তো মানুষের মনে দীর্ঘদিন অবস্থান করতে পারবে, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তারা হয়তো পরিচালনা করতে পারবে। এই যে বিএনপির জায়গা বলি, আওয়ামী লীগের জায়গা বলি, সব কিছু বলি, এখানে মূলত গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে আওয়ামী লীগ অতিমাত্রায় অহংকার, গাম্ভীর্য এবং অতিমাত্রায় তারা দেশ পরিচালনা করতে তারা যে পরিমাণ জনগণের উপরে দমন পীড়ন, বিরোধী দল নিজের দলের উপরে যে পরিমাণ টর্চার করেছে, টর্চারের একটা গুরুত্বপূর্ণ শাস্তি তারা এখন পাচ্ছে। এবং সেটা আগামীতে কতটুকু পাই এবং আগামী দিনগুলো কেমন হয়, সেটা হয়তো ভবিষ্যৎ বলে দেবে। তবে এতটুকু বলবো, সরকার ইন্টারন্যাশনালি, ন্যাশনালি প্রত্যেকটা জায়গায় সরকার চাপে আছে। সরকারকে এখন বিভিন্ন দিক থেকে কামড় দেওয়া শুরু করে দিয়েছে, এবং সরকার এটাকে কীভাবে মোকাবেলা করবে জানি না। তবে যেটাই বলি না কেন, মানুষের ঘৃণা, মানুষের অভিশাপ, সেটা সরকারকে অবশ্যই ভোগাবে, এবং সেটা হয়তো মারাত্মক হতে পারে। ভালো থাকবে, সুস্থ থাকবেন, সবাইকে ভালো জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।